রাষ্ট্র বা জাতিসংঘ তারা এই একটি ডিক্লারেশন তারা অ্যাডপ্ট করে জেনারেল অ্যাসেম্বলিতে, ডিক্লারেশন অন দ্য রাইটস অফ পার্সনস বিলঙ্গিং টু ন্যাশনাল অর এথনিক, রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস। আজ থেকে ৩২ বছর আগে। মূল আমার প্রতিবাদ্য বিষয়টা হচ্ছে এই যে আমাদের দেশের স্বাধীনতার সাথে সাথে সংবিধান তৈরি হয়েছে, কিন্তু দেশের স্বাধীনতার সাথে সাথে স্বাধীনতার আন্দোলনের মধ্যে বিশেষত ১৯২০ থেকে ১৯৪০-এর দশকে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ই একটা অনেক রকমের জটিল বিতর্ক সৃষ্টি হয়, এবং যেই জটিল বিতর্কগুলোর মধ্যে অন্যতম বিতর্ক ছিল এই সংখ্যালঘু প্রশ্নটি। এবং এই প্রশ্নটি নিয়ে নানা মানুষের নানা রকম মতপার্থক্য তৈরি হয়েছিল, যার ফলে এবং সেখানে ব্রিটিশ ঔপনিবেশিক যারা শাসক ছিলেন তাদের একটা অবস্থান ছিল, তাদের কিছু স্বার্থও ছিল। সব শেষে গিয়ে আমাদের দেশ ভাগ হয়, পার্টিশন হয়। এবং সেই পার্টিশন হওয়ার পরের আপনি যদি ইতিহাসটা দেখেন তাহলে সব থেকে যেটা মানে এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতবর্ষে এমনও ঘটনা ঘটেছে যে দেশভাগের পরে যেরকম পাকিস্তান থেকে বড় সংখ্যায় হিন্দু এবং শিখরা চলে আসছে, প্রায় ২০% সংখ্যালঘু ছিল পশ্চিম পাকিস্তানে যখন ভারত দেশভাগ হয়েছে। সেই সময় ভারত থেকেও অনেক মুসলমান হচ্ছে পাকিস্তানের দিকে চলে যাচ্ছিলেন। তো গান্ধীজি বর্ডারে গিয়ে মুসলমানদের একটা অংশ যারা চলে যাচ্ছিলেন তাদেরকে হাত ধরে বুঝিয়েছিলেন যে আপনারা যাবেন না, ওখানে যাই হচ্ছে হোক, এই দেশটা আমরা সবার জন্য বানাবো। এইটা খালি হিন্দু ধর্মের নামে হবে না, এই দেশটা হিন্দু, মুসলমান, শিখ, পার্সি, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা এই দেশটা হচ্ছে বানাবো। এবং এই প্রতিশ্রুতির ভিত্তিতে ভারতবর্ষের অধিকাংশ মুসলমান কিন্তু পাকিস্তানে চলে যায়নি, ওখান থেকে হিন্দুরা চলে এসেছিল, কিন্তু ভারতবর্ষের অধিকাংশ মুসলমান পাকিস্তানে চলে যায়নি। আজকে এই যে প্রতিশ্রুতি বা এই যে দেশ সম্বন্ধে আমাদের দেশের যে জাতীয়তাবাদ, কম্পোজিট ন্যাশনালিজম, যে দেশটা কোনো একটা ধর্মের নয়, ধর্মীয় জাতীয়তাবাদ নয়, এই কম্পোজিট ন্যাশনালিজমের যে প্রতিফলন সেটা ঘটেছে আমাদের দেশে যে সংবিধানের বিভিন্ন ধারায়। এবং আর্টিকেল 14, আর্টিকেল 15 আমাদের বলে যে আইনের চোখে সব মানুষ সমান, ধর্মের নামে আমি সংবিধানগতভাবে কারোর সাথে ভেদাভেদ করতে পারি না। আর তার সাথে 25 থেকে 30 অবধি, 25, 26, 27, 28, 29, 30 এই 6টি যে ধারা আছে সংবিধানে, এতে বিশেষ করে ধর্মীয় স্বাধীনতা, বিশেষ সংখ্যালঘুদেরও ধর্মীয় স্বাধীনতা, সকলের ধর্মীয় স্বাধীনতা, ধর্ম পালনের অধিকার, এবং সংখ্যালঘুদের জন্য তাদের সংস্কৃতি বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য বিশেষ অধিকার 29 এবং 30 নম্বর ধারায় এই সংবিধান, এই মতাদর্শ থেকে এই সংবিধান হচ্ছে তৈরি হয়েছে। আজকে কে ঠিক কে ভুল তার সব থেকে বড় প্রমাণ হয়ে গেছে 1971 সালে। আজকে যারা ধর্মের নামে দেশ বানিয়েছিলেন, আজকে তাদের দেশের নিজেদের নাগরিকদের পাকিস্তানের কি হয়েছে? আজকে যখন বলেছে যে একটা এত বড় জনগোষ্ঠী তাদেরই দেশে, তখনও সেটা পাকিস্তান ছিল, তাদের বাংলা ভাষা মাতৃভাষা না, তার উপর আরেকটা ভাষাকে তারা চাপিয়ে দিতে চেয়েছিল, তার বিরুদ্ধে ভাষা আন্দোলন হয়েছে। আজকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে। আজকে স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়ার পর থেকে বাংলাদেশের যদি আপনি সংবিধান দেখেন, পাকিস্তানের সংবিধান না, বাংলাদেশের সংবিধান, এবং সেই সংবিধান নিয়েও অনেক বিতর্ক হয়েছে। 2011 সালে শেষবারের জন্য সেই সংবিধানকে বদলানোও হয়, কিন্তু সেই সংবিধানে কি আছে? বাংলাদেশের সংবিধানে আছে যে দেশটি ইসলামের রাষ্ট্র, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সমান অধিকার এবং মর্যাদা দেওয়া আছে, এটা বাংলাদেশের সংবিধান। তার সাথে বাংলাদেশের সংবিধানে বলা আছে যে আমরা ধর্মনিরপেক্ষ সংবিধান, এবং ধর্মনিরপেক্ষতাকে ব্যাখ্যা করা আছে, ওরকম ব্যাখ্যা আপনি ভারতের সংবিধানেও পাবে না। সেখানে বলা আছে যে ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করা যাবে না। সাম্প্রদায়িকতা, সাংবিধানিকভাবে সাম্প্রদায়িকতা, এই কথাটা ভারতের সংবিধানেও নেই, বাংলাদেশের সংবিধানে আছে যে ইট ইজ এলিমিনেশন অফ কমিউনালিজম, সাম্প্রদায়িকতাকে খতম করতে হবে, এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান।
আজকে যা আমরা দেখছি বা যে কথাগুলো পূর্ববর্তী বক্তারা বলেছেন, সেটা হচ্ছেই এই কারণে, কি ভারতে কি বাংলাদেশে, যে এই দেশগুলো গঠনের যে সময়, সেই ঐতিহাসিক মুহূর্তে যে প্রতিশ্রুতিগুলো আমাদের দেশ যারা গড়েছিলেন, বাংলাদেশ যারা গড়েছিলেন, ভারতবর্ষ যারা গড়েছিলেন, তাদের যে প্রতিশ্রুতি ছিল মানুষের কাছে, আজকে যারা শাসন করছেন বা ক্ষমতায় আসতে চাইছেন, তারা সেই প্রতিশ্রুতিগুলোকে ভঙ্গ করতে চাইছে। তারা আসলে এই দেশগুলোকে ধ্বংস করতে চাইছে, এই ধর্মনিরপেক্ষ সংবিধানগুলোকে ধ্বংস করতে চাইছে, ভারতের বিজেপি আরএসএস ধ্বংস করতে চাইছে। বাংলাদেশে আজকে যারা এই ইউনুসের মতো হাতের পুতুলকে খাড়া করে যারা আজকে হিন্দুদের গিয়ে মন্দির ভাঙছে বা হিন্দু শিক্ষকদেরকে জবরদস্তি বলছে যে রিজাইন করতে হবে, তারা কি করতে চাইছে? তারা এই ধর্মনিরপেক্ষ সংবিধানটাকে আসলে নষ্ট করতে চাইছে। এবং এইটা নষ্ট হলে কি হবে, যে আজকে দেখুন আরব দেশে কি হয়েছে, সিরিয়ায় কি হয়েছে, যখনই আপনি এই রকম করবেন তখনই অচিরেই সেই সমাজটা গৃহযুদ্ধের দিকে যাবে। এবং আমাদের দেশে, আমাদের এই দক্ষিণ এশিয়ায় সার্বিকভাবে পাকিস্তান তার সবথেকে বড় প্রমাণ, যে আপনি ধর্মের নামে দেশ বানিয়েও ওখানে অন্যান্য সংখ্যালঘুরা আছে, তাদের বিরুদ্ধে অত্যাচার হয়, ভাষিক সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার হয়। বাংলাদেশ তার সবথেকে বড় প্রমাণ, যে সে থাকতে পারেনি একসাথে পাকিস্তানের সাথে। সুতরাং এবং খালি ধর্মীয় সংখ্যালঘু নয়, সমস্ত সংখ্যালঘুদের অধিকারকে যারাই এই সংবিধান অসাংবিধানিক বা সংবিধানকে ধ্বংস করার যে চক্রান্তগুলো চলছে যার বিরুদ্ধে, তাদের সবাইকে আজকে একত্রিত হতে হবে এই প্রশ্নে, যে সংখ্যালঘুই হোক না কেন, পৃথিবীর যেখানে যত সংখ্যালঘু আছে, বাংলাদেশের হিন্দুরা, ভারতবর্ষে যতগুলো সংখ্যালঘু সম্প্রদায় আছে, বিশেষত মুসলমানরা, কারণ তারা সবথেকে বড়, এবং অন্যান্য বড় বড় সংখ্যালঘু সম্প্রদায়, এবং অন্যান্য সমস্ত রকমের সংখ্যালঘুদের অধিকারকে গণতন্ত্র রক্ষার স্বার্থেই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে আমাদের সোচ্চারে এই কথাটা বলতে হবে, যে আমরা সংখ্যালঘু অধিকারকে রক্ষা করব। এটাই আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসের আমাদের মূল শপথ হওয়া উচিত। আমি শেষ করব একটি কথা বলে। আজকে আমাদের দেশের প্রেক্ষিতেই আমি বিশেষত এটা বলবো, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে সংসদের ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণে তিনি অনেক অনেক উপদেশ দিয়েছেন মানুষকে, যেরকম উনি দিয়েই থাকেন, এটা করা উচিত, ওটা করা উচিত, সেটা করা উচিত, 11খানা উনি উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটাই কিন্তু খবরের কাগজের হেডলাইন হয়েছে, যে সেটা অমিত শাহ বলেছে, বোধহয় গতকাল না পরশু অমিত শাহ বলেছে, যে কাস্ট সেন্সাস করা যাবে না। এবং কেন কাস্ট সেন্সাস করা যাবে না? কারণ তারা একটা মিথ্যে কথা বলছে, যে কংগ্রেস কাস্ট বা রাহুল গান্ধী কাস্ট সেন্সাসের কথা বলছে, আসলে কাস্ট সেন্সাস করে ওরা মুসলমানদেরকে রিজার্ভেশন দিতে চায়। তো মুসলমানদের রিজার্ভেশন দেওয়ার জন্য কাস্ট সেন্সাস করার কেন দরকার? আমাদের দেশে হিন্দু কত, মুসলমান কত, সেটা প্রতি সেন্সাসে এমনি কাউন্ট হয়। 1900 মানে স্বাধীনতার পর থেকে সেটা কাউন্ট হয়েই চলেছে। তো মুসলমানদেরকে যদি রিজার্ভেশন দিতে হয়, সেটা দেওয়ার তো তথ্য আছেই। কাস্ট সেন্সাস করার সাথে তার সম্পর্কটা কি? এরা মিথ্যে কথা বলছে। আসলে কাস্ট সেন্সাসটা তারা করতে চায় না কেন? কারণ আমাদের রাজ্যে একটি অভূতপূর্ব যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হচ্ছে যে যখন সাচার কমিটি দেখালো যে এখানে জনসংখ্যার প্রায় 25% ওপর হচ্ছে সংখ্যালঘু মুসলমান, অথচ সরকারি চাকরিতে 2% 3%-এর বেশি তারা নয়। তারপরে এখানে তখন কিভাবে করা হয়েছে সেই নিয়ে অনেক বিতর্ক আছে, যে কারণে হাইকোর্টে সেটা বাতিলও হয়ে গেছে, কিন্তু সুপ্রিম কোর্ট এখন অন্য কথা ইঙ্গিত দিচ্ছে। তাহলে সেখানে কি করেছিল সরকার না, মুসলিমদের মধ্যেও একটা বড় অংশ যারা অনগ্রসর, শিক্ষাগত এবং সামাজিকভাবে অনগ্রসর, তাদেরকে এই ওবিসি রিজার্ভেশনের আওতায় হচ্ছে নিয়ে এসেছিল। আজকে সেটা এই তৃণমূল সরকার এসে সেটাকে আরো বাড়ায়, সেই সংখ্যাটা আরো বেশি মুসলিম সমাজের মানুষকে হচ্ছে এই সংরক্ষণের আওতায় নিয়ে আসে। তারা একটা আইনও পাশ করে, কিন্তু সেই আইনে অনেক গলত ছিল, এই জন্য হাইকোর্ট সে আইনটা বাতিল করে দিয়েছে। এখন সেটা সুপ্রিম কোর্টে পড়ে আছে। তৃণমূল কি করছে? তৃণমূল করছে একদিকে, তাহলে নরেন্দ্র মোদী কি করছে? উনি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। উনি সুপ্রিম কোর্টকে বার্তা দিচ্ছেন যে হাইকোর্ট যেটা বাতিল করে দিয়েছে এটা বাতিলই হবে, মুসলমানদের কোনো রকম অনগ্রসর হলেও মুসলমানদেরকে সংরক্ষণ দেওয়া যাবে না, এটা নরেন্দ্র মোদী বলছেন।